মধ্যপ্রাচ্যের আকাশে এখন উত্তেজনার ঘন মেঘ। একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট, অন্যদিকে তেহরানের একগুঁয়ে প্রতিরোধ। কিন্তু এই দ্বন্দ্বের অন্তরালে এমন কিছু ঘটে চলেছে যা শুনলে গোটা বিশ্ব কেঁপে উঠবে। ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ সম্প্রতি এমন একটি তথ্য প্রকাশ করেছে যা পড়লে মনে হবে কোনো সাই-ফাই সিনেমার দৃশ্য। দাবি করা হচ্ছে ইরান বিশ্বে প্রথম দেশ হিসেবে চতুর্থ প্রজন্মের পরমাণু বোমার প্রযুক্তি আয়ত্ত করে ফেলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চতুর্থ প্রজন্ম। এমন একটি প্রযুক্তি যা নিয়ে পশ্চিমা বিশ্ব এখনও স্বপ্ন দেখছে, সেটা তেহরানের হাতে চলে এসেছে বলে জানাচ্ছে ইসরায়েলি মিডিয়া। ওয়াইনেট সহ ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো এই খবর প্রকাশ করার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কেউ বিশ্বাস করতে পারছে না, আবার কেউ ভাবছে এটা নিছক প্রোপাগান্ডা। কিন্তু যারা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বোঝেন তারা জানেন ইরানকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। একসময় যে দেশের প্রযুক্তি নিয়ে ওয়াশিংটনের ক্ষমতাধর মহলে হাসাহাসি হতো, সেই দেশ আজ এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে খোদ যুক্তরাষ্ট্রকে তাদের ড্রোন প্রযুক্তির নকল করতে হচ্ছে। এই কথাটা শুনে অনেকেই ভ্রু কুঁচকে ফেলবেন, কিন্তু এটা কোনো বানানো গল্প নয়। মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিজেই এমন একটি ভিডিও প্রকাশ করেছে যা দেখে সারা বিশ্ব তাকিয়ে রইল। সে ভিডিওতে দেখা গেল আমেরিকার সর্বাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধজাহাজ থেকে ড্রোন উঠছে। কিন্তু সেই ড্রোনটি কি? সেটি হলো লুকাস ড্রোন, যা মূলত ইরানের বিখ্যাত শাহেদ 136 ড্রোনের হুবহু কপি। পেন্টাগন নিজেই স্বীকার করেছে যে তারা ইরানি প্রযুক্তি থেকে শিখে এই ড্রোন তৈরি করেছে এবং মধ্যপ্রাচ্যে এটি মোতায়েন করেছে। একবার ভাবুন তো পরিস্থিতিটা, যে আমেরিকা গত কয়েক দশক ধরে সারা বিশ্বে সামরিক প্রযুক্তির মানদণ্ড নির্ধারণ করে এসেছে, সেই আমেরিকা আজ ইরানের প্রযুক্তি কপি করছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা বিশ্ব ব্যবস্থায় এক ধরনের ভূমিকম্প। এবং ঠিক এই মুহূর্তে যখন যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতিটা এতটা অস্বস্তিকর, তখনই বেরিয়ে এলো চতুর্থ প্রজন্মের পরমাণু বোমার খবর। এখন প্রশ্ন হলো, এই চতুর্থ প্রজন্মের পরমাণু বোমা আসলে কি? এটা কেন গুরুত্বপূর্ণ? আর কেনই বা এই খবরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এতটা উদ্বিগ্ন? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। পারমাণবিক অস্ত্রের ইতিহাসে 4টি প্রধান প্রজন্ম রয়েছে এবং প্রতিটি প্রজন্মের আগেরটির চেয়ে বেশি মারাত্মক ও জটিল। প্রথম প্রজন্মের পরমাণু বোমা সেটাই যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা হয়েছিল। এই বোমাগুলো ফিশন প্রক্রিয়ায় কাজ করে, মানে ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 এর পরমাণুকে ভেঙে ফেলা হয়। এই ভাঙনের ফলে বিপুল পরিমাণ নিউট্রন ছড়িয়ে পড়ে এবং একটা চেইন রিয়াকশন শুরু হয়। ফলাফল হলো ভয়াবহ বিস্ফোরণ, প্রচণ্ড চাপ এবং মারাত্মক রেডিয়েশন। এই রেডিয়েশন বছরের পর বছর ধরে পরিবেশ এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। জাপানে এখনও সেই বোমার প্রভাব দেখা যায়। দ্বিতীয় প্রজন্ম হলো হাইড্রোজেন বোমা। এটা আরও ভয়ঙ্কর। এখানে ফিশন এবং ফিউশন দুটো প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। প্রথমে একটা ফিশন বিস্ফোরণ ঘটানো হয় যা প্রচণ্ড তাপ ও চাপ তৈরি করে। তাই এই চাপ ও তাপ এতটাই প্রবল যে সেটা হাইড্রোজেনের আইসোটোপ মানে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামকে ফিউশন করাতে সক্ষম হয়। এই ফিউশনে হিলিয়াম তৈরি হয় এবং আরও বেশি শক্তি নির্গত হয়। হাইড্রোজেন বোমা প্রথম প্রজন্মের বোমার চেয়ে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। এর ধ্বংস ক্ষমতা কল্পনাও হার মানায়। তৃতীয় প্রজন্মে আমরা দেখি নিউট্রন বোমা। এটাকে অনেকে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন বলে থাকে। এই বোমার ফিউশন প্রক্রিয়া এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বেশি পরিমাণে নিউট্রন নির্গত হয়। এই অতিরিক্ত নিউট্রন নির্গমনের ফলে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। বোমা বিস্ফোরণ হলে বাড়িঘর, রাস্তা, সেতু এসব ভৌত অবকাঠামো অনেকটাই অক্ষত থাকে, কিন্তু ভেতরে যারা আছে, মানুষ, পশু পাখি, সব জীবন্ত প্রাণী মারা যায়। এটা যেন এক অদৃশ্য মৃত্যু। দেয়াল দাঁড়িয়ে থাকবে কিন্তু ভেতরে কেউ বেঁচে থাকবে না। এবার আসে সেই চতুর্থ প্রজন্মে যা নিয়ে এত হইচই। এটাকে বলা হয় পিওর ফিউশন ওয়েপন। এবং এখানে আসল চমক, এই বোমায় কোনো ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম ব্যবহার করা হয় না, একদম নেই। এটা সম্পূর্ণ হাইড্রোজেন আইসোটোপের উপর নির্ভরশীল। উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজারের মাধ্যমে এই আইসোটোপগুলোকে ফিউশন করানো হয়। ফলাফল হলো পারমাণবিক বোমার সমান শক্তিশালী বিস্ফোরণ, কিন্তু কোনো রেডিয়েশন নেই। এটা বুঝতে গেলে আমাদের সূর্যের দিকে তাকাতে হবে। সূর্য কিভাবে জ্বলে? সূর্যের অভ্যন্তরে হাইড্রোজেন পরমাণু একে অপরের সাথে ফিউশন হয়ে হিলিয়াম তৈরি করে। এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। চতুর্থ প্রজন্মের পারমাণবিক বোমা ঠিক একই কাজ করে। এটা যেন পৃথিবীতে ছোট্ট একটা সূর্য তৈরি করা, কিন্তু সূর্যের মতো ধীরে ধীরে নয়, একবারে বিস্ফোরণ আকারে। এখন প্রশ্ন হলো, রেডিয়েশন না থাকলে কি হবে? এর গুরুত্ব কতটা? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আন্তর্জাতিক আইনের দিকে তাকাতে হবে। বর্তমান আন্তর্জাতিক আইন অনুসারে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম ব্যবহার করে রেডিয়েশন ছড়ায় এমন বোমা তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর উপাদান রাখাও বেআইনি।
এই কারণে কিন্তু ইরানের ওপর এত চাপ দেওয়া হয়, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে এত বাধা দেওয়া হয়। কিন্তু চতুর্থ প্রজন্মের বোমায় যদি কোনো ইউরেনিয়াম না থাকে তাহলে সেই আইন আর প্রযোজ্য হয় না। এটা ঠিক যেন আইনের ফাঁকফোকর। ইরান যদি সত্যি এই প্রযুক্তি আয়ত্ত করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির যে অভিযোগ আনা হয় সেটা আর আইনিভাবে টেকে না, কারণ এই বোমায় নিষিদ্ধ কোনো উপাদান নেই এবং এই বোমা বিস্ফোরণের পরও সেই জায়গায় মানুষ বসবাস করতে পারবে, দীর্ঘমেয়াদী কোনো রেডিয়েশন থাকবে না। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এই প্রযুক্তি খুবই নমনীয়, মানে এটা দিয়ে বড় বোমাও বানানো যাবে, আবার ছোট আকৃতির বোমাও তৈরি করা সম্ভব। প্রচলিত পারমাণবিক বোমার ক্ষেত্রে আকার ছোট করার একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু এই নতুন প্রযুক্তিতে সেই সমস্যা নেই। ফলে এটা মিসাইল, ড্রোন কিংবা বাংকার ব্লাস্টার বোমাতেও ব্যবহার করা যাবে। বাংকার ব্লাস্টারের কথা যদি বলি, ইসরায়েলের মাটির গভীরে অনেক সামরিক ঘাঁটি রয়েছে, এগুলো সাধারণ বোমায় ধ্বংস করা কঠিন। কিন্তু এই নতুন প্রযুক্তি দিয়ে তৈরি বাংকার ব্লাস্টার সেই গভীর ঘাঁটিগুলোকে ধ্বংস করতে পারবে। এর সবচেয়ে ভয়ের কথা হলো এই আক্রমণের পর সেই এলাকা আবার ব্যবহারযোগ্য থাকবে, কোনো রেডিয়েশন দূষণ থাকবে না। তবে একটা কথা পরিষ্কার করা দরকার, এখনও এটা সম্পূর্ণ নিশ্চিত নয় যে ইরান এই প্রযুক্তির সব স্তর আয়ত্ত করে ফেলেছে। ইসরায়েলি গোয়েন্দারা বলছে যে মূলত প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো ইরান কাটিয়ে উঠেছে, তারা বুঝে গেছে কিভাবে এটা কাজ করে এবং কিভাবে এটা তৈরি করতে হয়। কিন্তু এটাকে প্রকৃত বোমায় রূপান্তরিত করতে আরও 1 থেকে 2 বছর সময় লাগতে পারে। তার মানে হলো ইরান এখনই এই বোমা ব্যবহার করতে পারবে না, কিন্তু তারা সেই পথে অনেকটাই এগিয়ে গেছে। এবার একটু চীনের দিকে তাকানো যাক। কিছুদিন আগে খবরে এসেছিল যে চীন কৃত্রিম সূর্য তৈরি করেছে, মানে তারা ল্যাবরেটরিতে ফিউশন প্রক্রিয়া সফলভাবে পরীক্ষা করেছে। এটা ঠিক সেই একই প্রযুক্তি যা চতুর্থ প্রজন্মের পারমাণবিক বোমায় ব্যবহৃত হয়। অনেক বিশ্লেষক মনে করেন চীন হয়তো ইরানের আগে এই প্রযুক্তি আয়ত্ত করে ফেলেছে, কিন্তু তারা সেটা প্রকাশ করেনি। যেখানে পশ্চিমা বিশ্ব এই প্রযুক্তি নিয়ে এখনও গবেষণার প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেখানে ইরান এবং চীন অনেক এগিয়ে গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে কি করবে? তারা কি ইরানের এই কর্মসূচি থামাতে সামরিক পদক্ষেপ নেবে, নাকি কূটনৈতিক চাপ বাড়াবে? সমস্যা হলো এই প্রযুক্তি থামানো খুবই কঠিন, কারণ এটা আইনি বাধ্যবাধকতার আওতায় পড়ে না, এবং সামরিকভাবেও এটা চ্যালেঞ্জিং, কারণ এই গবেষণা সম্ভবত ইরানের বিভিন্ন গোপন স্থানে ছড়িয়ে আছে। ইতিহাস বলে, যে দেশ মুখে হুমকি দেয় কিন্তু গোপনে প্রস্তুতি নেয় না, তার পরিণতি সাদ্দাম হোসেনের মতো হয়। ইরাক বড় বড় কথা বলেছিল কিন্তু প্রকৃত সক্ষমতা তৈরি করতে পারেনি, ফলে যুক্তরাষ্ট্র সহজেই তাদের ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইরান সেই ভুল করছে না, তারা চুপচাপ কাজ করে যাচ্ছে, মুখে বেশি কথা বলছে না, কিন্তু ভেতরে ভেতরে এমন সব প্রযুক্তি আয়ত্ত করছে যা বিশ্বশক্তির ভারসাম্য বদলে দিতে পারে। শায়দ ড্রোন থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে এখন চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি, ইরান ধাপে ধাপে এমন এক সক্ষমতা তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এইসব করছে একটি দেশ যার উপর গত 4 দশক ধরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছে। আগামী কয়েক বছর মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান যদি সত্যি এই প্রযুক্তি সম্পূর্ণ আয়ত্ত করে এবং কার্যকর অস্ত্রে পরিণত করতে পারে, তাহলে পুরো অঞ্চলের ভূরাজনৈতিক চিত্র বদলে যাবে। ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব প্রশ্নবিদ্ধ হবে, যুক্তরাষ্ট্রের প্রভাব বলে দুর্বল হবে, এবং হয়তো এমন এক নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হবে যেখানে ক্ষমতার কেন্দ্র পশ্চিম থেকে পূর্বে সরে যাবে। শেষ পর্যন্ত কী হবে সময় বলে দেবে, তবে একটা বিষয় স্পষ্ট, পারমাণবিক বোমার ইতিহাসে নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং সেই অধ্যায়ের কেন্দ্রে আছে ইরান।